আপনি কি জানেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিম, প্লাগইনস বা সোর্স কোড আপনার কম্পিটিটর বা হ্যাকাররা সহজেই দেখতে পায়? তো আজকের ভিডিওতে আমরা একটা ক্লিক থেকে শুরু করে সার্ভার লেভেল পর্যন্ত কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে সিকিউর করতে পারি, তো সেই বিষয়টা আজ আমরা দেখব। তো সবার প্রথমে বলে রাখি, আমাদের কম্পিটিটর যারা, তারা সবার প্রথমে আমাদের ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে এসে ইন্সপেক্ট করে এবং আমাদের কন্টেন্ট সেটাকে কপি করে। তো এই বিষয়টাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? কন্টেন্ট কপি করা এবং রাইট ক্লিক করা আমরা বন্ধ করতে পারি আমাদের ওয়েবসাইটে। এবং আপনারাও দেখেছেন অনেক ওয়েবসাইটে আপনি রাইট ক্লিক করতে পারেন না বা কন্টেন্টকে কপি করতে পারেন না। তো সেটা কিভাবে হয়? তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসব। আসার পরে আপনি যদি এলিমেন্টার প্রো ব্যবহার করেন তাহলে খুব সহজেই এটাকে করতে পারবেন। আর যদি আপনি এলিমেন্টার প্রো ব্যবহার না করেন তাহলে ডব্লিউপি কোড বলে একটা প্ল্যাগইন আছে, সেটার মাধ্যমে করতে পারেন। তো আমি যেহেতু এলিমেন্টার প্রো ব্যবহার করি, তোমরা সবাই জানো এলিমেন্টার প্রো দিয়ে কিভাবে হয় সেটা আমরা দেখব। তো সবার প্রথমে আমরা এলিমেন্টারের উপরে হোভার করব এবং এখানে দেখো একটা অপশান পাবে কাস্টম কোড। তো কাস্টম কোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড নিউ কোড এখানে ক্লিক করব। তো আমি একটা নাম দেবো টাইটেলে, জাভাস্ক্রিপ্ট কোড ফর স্টপ রাইট ক্লিক, এবং লোকেশন হেডারই থাকবে। এবং এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড দেব। তো এই কোডটা আমি এখানে, এই যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা আছে, আমি এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পরে আমি এটা পাবলিশ করব। পাবলিশ করার পরে অ্যাড কন্ডিশন দেব, এন্টার সাইটে 7 ক্লোজ। আমরা একবার আমাদের সাইটে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের রাইট ক্লিক করা অপশনটা বন্ধ হয়েছে কি হয়নি। তো ভিজিট সাইটে গিয়ে একটু ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। করার পরে দেখো আমি এখানে রাইট ক্লিক করছি, কিন্তু রাইট ক্লিক কিন্তু নিচ্ছে না। এবং আমি যদি F12ও করি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নিচ্ছে না। তো ইন্সপেক্ট করা যে বিষয়টা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। কিন্তু আর একটা বিষয় দেখো, আমরা কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্টকে কপি করতে পারছি, কিন্তু মানে সিলেক্ট করতে পারছি। তো আমি যদি কন্টেন্টকে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি ব্যবহার করি, কন্ট্রোল সি ইউজ করি, করার পর নতুন একটা ট্যাব নিয়ে আমি দেখবো কন্ট্রোল ভি করে, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে। কন্ট্রোল ভি করলে কিন্তু লেখাটা কিন্তু পেস্ট হচ্ছে, মানে কন্ট্রোল সি কাজ করছে, বাট রাইট ক্লিকটা কাজ করছে না। তো প্রথম ধাপটা আমরা কমপ্লিট করলাম, যে আমাদের ওয়েবসাইটে এসে যে কেউ ইন্সপেক্ট করতে পারবে না, ঠিক আছে, আমাদের কম্পিটিটাররা। তো আমরা আবার ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড সেখানে আসবো। আসার পরে আরেকটা সিএসএস কোড আমি অ্যাড করব। তো এবার আমরা আমাদের যে কন্টেন্ট কপি করা কিভাবে বন্ধ করব তার জন্য অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে কাস্টমাইজ এখানে ক্লিক করব। দেখো কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে অ্যাডিশনাল সিএসএস, আমরা এখানে ক্লিক করব। আমি এই কোডটা এখানে পেস্ট করব এবং পাবলিশ করে দেবো। দেওয়ার পরে আমরা আমাদের যে পেজটা আছে, ওয়েবসাইটে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা দেখব, আমরা সিলেক্ট করতে চাইছি কন্টেন্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না, বা ইন্সপেক্ট করতে চাইছি, ওয়েবসাইট কিন্তু ইন্সপেক্ট করা যাচ্ছে না, মানে রাইট ক্লিক কাজ করছে না। তো আমাদের প্রথম যে ধাপটা, যে আমাদের কম্পিটিটররা এসে আমাদের ওয়েবসাইটকে ইন্সপেক্ট করে এবং কন্টেন্ট এখান থেকে আমাদের ফন্ট বা কালার এসব কপি করে এবং তাদের ওয়েবসাইটে তারা অ্যাপ্লাই করে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে কেন কম্পিটিটর যারা আছে আমাদের, তারা ইন্সপেক্ট করে আমাদের সোর্স কোড দেখে। তো তার প্রথম কারণ হলো কি বলতো, তারা চায় যে আমরা কোন থিম ব্যবহার করেছি, বা কোন প্ল্যাগইন ব্যবহার করেছি, বা কোন পেজ বিল্ডার ব্যবহার করেছি, কোনো কাস্টম প্ল্যাগইন ইউজ হয়েছে কি না। তো তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি কেমন আছে। তো তারা সেটাকে রিপ্লিকেট করতে পারবে এবং সেই ফিচার্সটা তারা তাদের নিজেদের সাইটে অ্যাড করতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা হয় সেটা হলো এসইও অ্যানালাইসিস করা, বা মনে করো ইন্সপেক্ট করার পরে তোমার হেডার ট্যাগে তারা দেখতে পায় যে কি মেটা টাইটেল আছে, কি ডিসক্রিপশান আছে, ক্যানোনিক্যাল ট্যাগ কি আছে, স্কিমা মার্কআপ আছে কি না, বা কি আছে, এবং কিওয়ার্ডও দেখতে পায়, এবং তারা সেইভাবে কিন্তু বুঝতে পারে যে এসইও র্যাঙ্কিং কেমন আছে। আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনার এই ওয়েবসাইটে যেহেতু তারা কিওয়ার্ড বা আপনার স্কিমা মার্কআপ সমস্ত কিছু দেখতে পায় বা এসইও র্যাঙ্কিং বুঝতে পারে, তো আপনার অ্যাডভার্টাইজিং চ্যানেল কেমন চলছে, বা আপনার বাজেট কেমন চলছে, আপনার সিপিসি কেমন যাচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু অ্যানালিসিস করতে পারে। আর একটা বিষয় সেটা হলো, যেটা আমি একটু আগেই বললাম, যে তারা আমাদের এখান থেকে কালার বা ফন্ট এগুলো কপি করতে পারে, ঠিক আছে। এবং যদি কোনো সিএসএস কোড তুমি ইউজ করো অ্যানিমেশনের জন্য, যেমন দেখতে পাচ্ছ এখানে একটা ইমেজ উপর নিচে আপ ডাউন করছে, একটা সিএসএস কোড আমি কাস্টম ইউজ করেছি। তো এই কোডটা কি কোড,
তো সহজেই কিন্তু তারা সেটা পেয়ে যায়। এবং আর একটা বিষয় যেটা বলে রাখা ভালো, এটা তো গেল কম্পিটিটারের দৃষ্টিভঙ্গি দিয়ে জিনিসটা বললাম আমি তোমাদেরকে। আর একটা দৃষ্টিভঙ্গি যেটা বলতে চাই সেটা হলো বট এসে কিন্তু এই বিষয়গুলো মানে রেগুলার যে বটগুলো থাকে যারা প্রতিদিন হাজারেরও বেশি সাইটে একই সাথে কিছু রিসোর্সেস ওয়ার্ডপ্রেস সাইটে কিছু জিনিস কমন থাকে, তো তারা সেই জিনিসগুলোকে হিট করে। তো এখান থেকেও কিন্তু তোমার সাইটকে হ্যাকিংয়ের থেকে প্রতিরোধ করতে পারো বা একটা স্টেপ এগিয়ে যেতে পারো। তো দেখো এর পরে আমরা আর একটু ডিপে যাব। এটা তো বেসিক একটা প্রসেস হলো যে কিভাবে আমরা আমাদের কম্পিটিটর বা বটের অ্যাটাক থেকে নিজেদের ওয়েবসাইটকে প্রতিরোধ করতে পারি। এবং আরেকটু ইন্টারমিডিয়েটে যদি আমরা যাই তাহলে আমরা দেখব জেনারেটর ট্যাগ এবং ডব্লিউপি পাথ এটা কিভাবে হাইড করা যায়। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে বা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পরে কন্ট্রোল ইউ, এটা আমাদের কিবোর্ডে প্রেস করব, কন্ট্রোল ইউ। তো কন্ট্রোল ইউ প্রেস করার পরে তুমি এরকম কিছু জিনিস দেখতে পাবে। তো এবার যদি আমি কন্ট্রোল এফ প্রেস করে এখানে সার্চ করি জেনারেটর, তাহলে একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করে দেখবে যে ওয়েবসাইটটার আমরা সোর্স কোড দেখছি, তার ওয়ার্ডপ্রেসের যে ভার্সন সেটা হলো 7.0.4। এটা লেটেস্ট ভার্সন। তো অনেক সময় কি হয়, অনেক বট থাকে যারা দেখে যে পুরানো যদি কোনো প্ল্যাগিনের ভার্সন থাকে বা পুরানো ওয়ার্ডপ্রেস আপডেট হয়নি বা প্ল্যাগিন আপডেট হয়নি বা থিম আপডেট হয়নি, তো ওখানে কিন্তু একটা সুযোগ থাকে তোমার ওয়েবসাইটকে হ্যাক করে নেওয়া। ওয়ার্ডপ্রেসের যে জেনারেটর ট্যাগ এটাকে কিভাবে হাইড করতে হয় এটা আমরা দেখব। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে একটা জিনিস করতে হবে, যে জিনিসটা না থাকলে এই যে জেনারেটর ট্যাগ এটা করা যাবে না, সেটা হলো চাইল্ড থিম। তো তোমার যদি চাইল্ড থিম না থাকে তো সেক্ষেত্রে তুমি প্লাগইনসে যাবে, প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইনসে ক্লিক করবে। অ্যাড প্লাগইনসে ক্লিক করার পরে তো চাইল্ড থিম কনফিগারেটর এটা সার্চ করার পরে এরকম একটা চাইল্ড থিম কনফিগারেটর, এরকম একটা লোগো, তো এরকম তোমরা একটা প্লাগইনস দেখতে পাবে। তো ইনস্টল নাওতে ক্লিক করবে এবং এটা যে ডেভেলপার সেটা হলো লিলিয়া মিডিয়া। তো আমরা অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টুলসে আসব। টুলসে আসার পরে চাইল্ড থিম এখানে ক্লিক করব। দেখো চাইল্ড থিম এখানে ক্লিক করার পরে এখানে যে অ্যানালাইজ বাটনটা আছে এখানে ক্লিক করবে। অ্যানালাইজ এটা ক্লিক করার পরে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা এই তিনটে জিনিসকে এখান থেকে চেকবক্স করব। করার পরে ক্রিয়েট নিউ চাইল্ড থিমে ক্লিক করব। তো আমাদের চাইল্ড থিম ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে যাব, থিমে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের চাইল্ড থিমটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। তো আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভ করতে হবে, আমাদের পুরানো যে থিমটা আছে মেইন থিম সেটা অ্যাক্টিভ আছে। তো চাইল্ড থিমে অ্যাক্টিভেট এখানে ক্লিক করব এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যখনই তোমরা জেনারেটর ট্যাগ এটা বা ডব্লিউপি পাথ এইগুলো ব্লক করবে বা হাইড করবে, তো সেক্ষেত্রে কিন্তু যেসব পিএইচপি কোডগুলো সবগুলোই কিন্তু তোমরা চাইল্ড থিম ব্যবহার করবে, তোমাদের যে মেন থিম সেখানে ব্যবহার করবে না। ঠিক আছে? তো ইন ফিউচার যদি কোনো সমস্যা হয় সেটা চাইল্ড থিমের উপর দিয়ে হয়। ঠিক আছে? তো আমাদের চাইল্ড থিম অ্যাক্টিভ হয়ে গেছে। চাইল্ড থিম অ্যাক্টিভ হওয়ার পরে আমরা থিম ফাইল এডিটর এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ফাংশন ডট পিএইচপি এটা ক্লিক করব। তার আগে দেখো সিলেক্ট থিম টু এডিট, সবসময় দেখবে যে হ্যালো থিম চাইল্ড এটা যাতে সিলেক্ট থাকে। ঠিক আছে? এটাই সিলেক্ট আছে। তারপরে আমরা ফাংশন ডট পিএইচপি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ছোট্ট একটা পিএইচপি কোড ইউজ করব। তো আমরা একদম শেষে যেখানে লেখা আছে এন্ড এনকিউই প্যারেন্ট অ্যাকশন এখানে ক্লিক করে এন্টার প্রেস করব এবং এর নিচে এই কোডটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আপলোড ফাইলে ক্লিক করব। এডিট সাকসেসফুল হয়ে গেছে, এখানে একটা মেসেজ শো করছে তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা আমাদের সোর্স কোডে যাব, গিয়ে দেখব যে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা সেটা শো করছে কিনা। কন্ট্রোল এফ জেনারেটর, তো আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা ছিল সেটা কিন্তু উঠে গেছে, সেটা কিন্তু আর নেই। তো এরপরে আমরা আরেকটা বিষয় একটু দেখব, আমরা একটু ফিডটা দেখি ওয়েবসাইটের, আমাদের ফিডটা /fwd এবং এন্টার করি। তো এখানে যে ওয়ার্ডপ্রেসের যে পাথগুলো আছে তো সেই পাথগুলো কিভাবে হাইড করব সেটা আমরা আরেকবার দেখে নেব। তো তার জন্য আবার আমাদের ফাংশন ডট পিএইচপিতে আসবো, মানে চাইল্ড থিমে। আসার পরে এই যে আমরা যে পিএইচপি কোডটা এখানে দিয়েছি সবার শেষে, এর নিচে আর একটা কোড আমরা দেব, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং দেওয়ার পরে আমরা আপডেট ফাইলে ক্লিক করব। এই যে দুটো কোড আমি দিলাম
তো এর মানে কি হলো, প্রথম কোডটা হলো যে এই কোডটা ওয়ার্ডপ্রেস জেনারেটরটাকে রিমুভ করে দেয়, এবং সেকেন্ড যে কোডটা এটার কাজ হলো যখনই কেউ কেউ মিন্স কোনো বট এসে বা কোনো কম্পিউটার এসে যখনই অ্যাক্সেস করার চেষ্টা করে বা জানার চেষ্টা করে যে ওয়ার্ডপ্রেস জেনারেটর সংক্রান্ত তথ্যের বিষয়, তো তখন আমরা এটাকে কি করি, ডিরেক্ট আমরা এটা ফাংশনের মধ্যে দিয়ে পাঠাই। ও কিন্তু আর অ্যাক্সেসটা দেয় না। তো নর্মালি বট যখন আসে অ্যাক্সেস করার জন্য, তো বটকে অ্যাক্সেসটা দেয় না। তো এটাও কিন্তু আর একটা ধাপ তোমাদের সিকিউরিটিকে আর একটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যখনই কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে বা জানার চেষ্টা করে যে জেনারেটর সংক্রান্ত তথ্যের বিষয়ে, তো তখন কিন্তু ওখানে ও এমপিটি শো করে দেয়। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র জেনারেটরটাকে হাইড করে রাখে, বাট ওয়ার্ডপ্রেস কিন্তু হাইড হয় না, ওয়ার্ডপ্রেস থাকে, ওয়ার্ডপ্রেসের যে ভার্সানটা সেটা হাইড হয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যখনই তোমরা এইসব মানে কাজ করবে, থিমের কাজ করবে, ফাংশন ডট পিএইচপির কাজ করবে, তো তার আগে ডেটাবেজে গিয়ে কিন্তু ব্যাকআপ নিয়ে রাখবে। না হলে পিএইচপি এরর যদি দেখায় তাহলে বারবার রিফ্রেশ না করে যে পিএইচপির যে আগের যে ডেটা ছিল, যে কোডগুলো ছিল, সেটাকে আবার রিস্টোর করে নেবে, তাহলে দেখবে যে পিএইচপি এরর সেটা সলভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখব একটু ডিপলি বিষয়টাকে দেখব যে আমরা কিভাবে থিম বা প্লাগইনস এই ফাইলগুলো কিভাবে আমরা হাইড করতে পারি। তার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ফাইল ম্যানেজারে। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব wp-config.php আমরা পেয়ে গেছি। তো আমরা এই যে ফোল্ডারের চিহ্নটা আছে এর উপরে রাইট ক্লিক করব, করার পরে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে, তো আমরা সিম্পলি ক্লিক করব এডিট, এবং এখানে আমরা একটি ছোট্ট কোড অ্যাড করব। দেখো, এখানে কোনো কিছু অ্যাড করার আগে আমি আবারও বলছি, কোনো ব্যাকআপ ছাড়া যদি তুমি বিগিনার্স হও, উইদাউট ব্যাকআপ তুমি কিন্তু এখানে হাতও দেবে না, তাহলে কিন্তু পুরো সাইট মানে ক্র্যাশ হয়ে যাবে। আর যদি ক্লায়েন্টের সাইট হয় তো করারই দরকার নেই, না জেনে না বুঝে আগে থাকতে ব্যাকআপ না নিয়ে কিন্তু এসব করবে না। ঠিক আছে, তো আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি পাবলিশিং, এই লাইনটার ঠিক আগে আমরা এই কোডটা এখানে পেস্ট করব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। ঠিক আছে, করার পরে কি বিষয়টা হলো সেটা হলো যে এই যে জিনিসটা করলাম এটার কারণ হলো আমাদের যে থিম ফাইল বা প্ল্যাগইনসের ফাইল যে এডিটিংয়ের অপশান মানে অ্যালাউ করা থাকে, তো ওইগুলো আর অ্যালাউ করা যাবে না। যদি কোনো বট বা কেউ যদি হ্যাকিং করতে চায়, তো তারা কিভাবে করে, মনে করো থিম দিয়ে তোমার বা প্ল্যাগইনস দিয়ে বা ডব্লিউপি অ্যাডমিন দিয়ে, এসব দিয়েই তো তারা ঢোকার চেষ্টা করে, মানে তোমার ওয়েবসাইটকে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখিয়ে দিই, আমরা যদি থিমে যাই, থিমে গিয়ে আমরা এখানে দেখো যে থিম ফাইল যে এডিটার যে অপশানটা সেটা কিন্তু এখানে আর নেই। এটার কারণ হলো আমরা আমাদের wp-config.php-তে গিয়ে আমরা এই যে লাইনটা আছে এটা যে ডিসঅ্যালাউ ফাইল এডিট, এটা কিন্তু এখানে দিয়েছি, তাই জন্য আমরা আমাদের যে ড্যাশবোর্ড থেকে এটা আর আমরা এডিট করতে পারছি না। এবং এটা সবথেকে একটা বড় বিষয় হলো, এটা একটা সিকিউরিটি ইমপ্রুভ হয়েছে তোমার ওয়েবসাইটে। যদি কোনো অ্যাটাকার্স বা কেউ যদি অ্যাটাক করতে চায়, তো সে কিন্তু মানে কি বলবো, খুব মানে হাইলি সে মানে সে বাধাপ্রাপ্ত হবে, মানে সে কিন্তু একটা বাধা পাবে। সে কিন্তু ওয়ার্ডপ্রেসের তোমার যে সাইটটা আছে সে কিন্তু হ্যাক করার অতটা ইজিতে বা অতটা সহজ মাধ্যমে সে হ্যাক করতে পারবে না। ঠিক আছে, এটা করতে একটু টাফ হবে, যে এই থিম ফাইল বা প্ল্যাগইনসের ফাইল বা ওয়ার্ডপ্রেসের ভার্সান মনে করো মিসম্যাচ হয়ে আছে বা অপশান এগুলো আপডেটেড নেই, তো সেখান থেকে ঢোকার তো চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। তো নেক্সট আর একটা বিষয় যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো যে আমরা এবার একটু সার্ভার লেভেলে গিয়ে আমাদের যে সিকিউরিটি আছে সেটাকে একটু এনহ্যান্স করব। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ফাইল ম্যানেজারে যাবে, গিয়ে এখানে সার্চ করবে htAccess.htAccess। যদি এখানে তোমরা দেখতে না পাও, কী করবে, সেটিংসে যাবে,
সেটিংসে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে শো হিডেন ফাইল সেটা ক্লিক করবে, চেক করার পরে সেভ করবে, করার পরে যত হিডেন ফাইল থাকবে সেগুলো সমস্ত কিছু শো হয়ে যাবে। আচ্ছা, এই যে এইচটি অ্যাক্সেস এই যে ফাইলটা আছে, এই ফাইলের উপরে আমরা রাইট ক্লিক করব এবং এডিট অপশানে ক্লিক করব। করার পরে এখানে পপ আপটা আমরা এডিটে ক্লিক করব। তো একটা কোড আমরা এখানে লিখব, সেটা এই যে বিগ্যান ওয়ার্ডপ্রেস ঠিক এর আগে আমরা একটা কোড এখানে পেস্ট করব। আচ্ছা, এটাকে সেভ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা করার আগে কেমন ছিল আর করার পরে কেমন হবে, ঠিক আছে? আমরা আমাদের সার্চ বারে যাব, গিয়ে আমরা এটা পেস্ট করব, এই লিঙ্কটা পেস্ট করার পরে এন্টার করব। এন্টার করার পরে দেখো এখানে হোয়াইট স্পেস শো করছে। এখন এটা সার্চ করলে এই হোয়াইট স্পেসটাই শো করছে, ঠিক আছে? এবার দেখো মজার বিষয়, আমরা যখন এই কোডটা এখানে দিলাম, দেওয়ার পরে যখন সেভ চেঞ্জেসে ক্লিক করব, করার পরে আমরা আমাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেবো, যে আমাদের যে url/wp-config.php দিয়ে এন্টার করব। এন্টার করার পরে দেখব যে 403 ফরবিডেন এই স্ট্যাটাসটা আসে কি না, কারণ আগে হোয়াইট এসেছিল। যদি 403 ফরবিডেন স্ট্যাটাসটা আসে, তার মানে যে আমাদের যে সেটিং সেটা ঠিক হয়েছে। ওকে, তো এটা সার্কেলটা ঘুরছে, কোনো ব্যাপার না। আমরা আমাদের নতুন একটা ট্যাব নেব, নেওয়ার পরে F12 ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে সার্চ বারে আমরা এই যে ইউআরএলটা এখানে পেস্ট করব। করার পরে এখানে দেখো wp-config.php কি শো করছে 403। তার মানে হলো আমরা যে সেটিংসটা এখানে করেছি বা যে ফাইলটা এখানে আপলোড করেছি সেটা কিন্তু প্রপারলি কাজ করছে। আচ্ছা, তো আমরা আরেকটি কোড এখানে পেস্ট করব। আচ্ছা, এই যে কোডগুলো আমরা পেস্ট করছি এখানে, তার কারণ হলো আমরা কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি সেটা কিন্তু এনহান্স করছি। মানে তো বাইরে থেকে কেউ মনে করো পিএইচপি কোডকে ব্রেক করার চেষ্টা করছে, মনে করো কোনো অ্যাটাক হচ্ছে বাইরে থেকে, ডব্লিউপি অ্যাডমিন বা ডব্লিউপি ইনক্লুড বা এইসব এরকম যে ইউআরএলগুলো থাকে, তো এখান থেকে ব্রেক করার চেষ্টা করছে পিএইচপি কোডকে। তো সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয় আউটসাইড থেকে, এটা কিন্তু আমরা ইন্টারনালি কাজ করতে পারবো। বাইরের কোনো বট এসে কিন্তু এটাকে অ্যাটাক করে আমাদের সাইটটাকে মানে অ্যাক্সেস নিতে পারবে না, ঠিক আছে? তো আরেকটা কোড আমি এখানে পেস্ট করব, Ctrl+V প্রেস করব, ঠিক আছে? তো এই কোডটা প্রেস করার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। করার পরে আমরা আরেকবার একটু ইনকগনিটো মোডে যাব। আমরা ইনকগনিটো মোডে আসার পরে একটা ট্যাব নেব, নেওয়ার পরে আমরা তো এই ইউআরএলটা আমরা প্রেস করব। এই ইউআরএলটা ওয়েবসাইট, মানে তোমার ওয়েবসাইট /wp-includes/registration.php দিয়ে আমরা এন্টার প্রেস করব। তো সেম সিস্টেম দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা একটা ট্যাব নেব, F12 করব। করার পরে আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করব, কপি করলাম লিঙ্কটা এবং এখানে লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে রেজিস্ট্রেশন PHP 403। ওকে, তো এগুলো কিন্তু সমস্ত কিছু ব্লক হয়ে গেছে, ঠিক আছে? আমি যে বললাম না একটু আগে যে ডব্লিউপি ইনক্লুড বা ডব্লিউপি অ্যাডমিন থেকে PHP কোডকে ব্রেক করা যাবে না ইউআরএল দিয়ে, তো সেটা কিন্তু আমরা এখান থেকে করলাম। তো এই জিনিসগুলো করলে কিন্তু তোমার ওয়েবসাইটের সিকিউরিটি আরও অ্যাডভান্স লেভেলের হবে, ঠিক আছে? আর আমি একটা জিনিস বারবার করে বলছি, এর আগেও বলেছি, আবারও বলছি, না জেনে, যদি তুমি বিগিনার্স হও, না জেনে cPanel-এর ডব্লিউপি অ্যাক্সেস এসব সার্ভারের কাজ বা ডব্লিউপি config.php কোনো কিছু করবে না উইদাউট ব্যাকআপ নিয়ে। কেন কি, তুমি যদি করো, একটু মিসম্যাচ হলে তোমার সাইট কিন্তু ব্রেক হবে। যদি ক্লায়েন্টের সাইট হয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে, ঠিক আছে? তো প্রথমে ভালোভাবে নিজে প্র্যাকটিস করো বা নিজে সাবডোমেন ক্রিয়েট করো, করে সেখানে প্র্যাকটিস করো। যে আগে সমস্ত ফাইলের ব্যাকআপ নেবে, তোমার ফাইল ম্যানেজারের ব্যাকআপ নেবে, তোমার ডেটাবেজের ব্যাকআপ নেবে, নেওয়ার পরে তারপরে কিন্তু কাজ শুরু করবে। তাছাড়া এখানে কাজ স্টার্ট করো না। তো বারবার এই একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, তার কারণ হলো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? এগুলো বিগিনার্সদের জন্য নয়। তো ভালোভাবে না দেখে বা না প্র্যাকটিস করে ক্লায়েন্টের প্রজেক্টে অ্যাপ্লাই করবে না। ডব্লিউপি config.php-তে গিয়ে আমরা একটা PHP কোড অ্যাড করেছিলাম, যার জন্য আমাদের থিম বা বলতে পারো
এখানে থিমের যে এডিট ফাইল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এইগুলো করলে কিন্তু নর্মালি কি হয় বলো তো, এগুলো সোর্স কোডকে লুকিয়ে রাখার বিষয় নয়, এটা একটা সিকিউরিটি রিলেটেড বিষয়, বুঝতে পারলে? তো এগুলো করা প্রয়োজন। যদি তুমি তোমার ক্লায়েন্টের কাজ করো তো অবশ্যই এগুলো করবে, সিকিউরিটি বিষয়। অ্যাটাক থেকে বা মানে অ্যাটাক থেকে প্রতিরোধ হবে তোমার সাইটে এবং সিকিউর থাকবে। তো দেখো, মেনলি আমরা সিকিউরিটি এনহ্যান্স করি এবং সমস্ত কিছু হাইড করা সম্ভব নয়। সমস্ত ফুটপ্রিন্ট কিন্তু কম্পিউটার থেকে হাইড করা সম্ভব নয়, কিছু জিনিস থেকে যাবে। তো যদি তোমার মনে হয় যে তুমি আরেকটু এনহ্যান্স করতে চাও সিকিউরিটি, তো সেক্ষেত্রে তুমি প্লাগইনসও ব্যবহার করতে পারো। এই এত কিছু যদি তুমি না করতে চাও তো সেক্ষেত্রে প্লাগইনস আছে কিছু, তো সেক্ষেত্রে তুমি প্লাগইনসও ব্যবহার করতে পারো, যেমন ডিজেবল সোর্সেস, ডিজেবল রাইট ক্লিক অ্যান্ড কন্টেন্ট প্রোটেকশান, ডব্লিউপি হাইড অ্যান্ড সিকিউরিটি এনহ্যান্সার। তো এরকম ধরনের প্লাগইনস কিন্তু তুমি ব্যবহার করতে পারো কম্পিটিটর থেকে তোমার ওয়ার্ডপ্রেসের ফুটপ্রিন্ট লুকানোর জন্য এবং সিকিউরিটি এনহ্যান্স করার জন্য, মানে যে বটের যে অ্যাটাকগুলো হয় সেই অ্যাটাকগুলো থেকে নিজের সাইটকে প্রতিরোধ করার জন্য। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং কমেন্টে তোমার মতামত জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে।